সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জবস টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানে যোগদানের পরেও যে সকল কারণে এমপিওভুক্ত হতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই বিষয়টি খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মে মাসের 9 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়েছেন। আপনারা সবাই জানেন যে মাসের অর্থাৎ সময় শেষ হওয়ার 10 দিনের মধ্যে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করার জন্য এনটিআরসি নীতিমালা রয়েছে। তো আশা করা যায় 2 সপ্তাহের ভিতরে আমরা রেজাল্টটি পেয়ে যাব, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ। তো এই প্রাথমিক সুপারিশ পাওয়ার পরেও আপনাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে। তারপরে চূড়ান্ত পর্যায়ে আপনাদেরকে সুপারিশ করা হবে, অর্থাৎ চূড়ান্ত সুপারিশ করা হবে। তো আপনারা যখন চূড়ান্ত সুপারিশ হবেন তখন আপনি 3টি ধাপে এমপিওভুক্ত হবেন। একটি হলো 3টি স্তরে, একটি হলো মাওসি বা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন, আরেকটি হলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন অর্থাৎ মেমিসের অধীন, আরেকটি হলো ডিটিই বা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন। এখন একটি বিষয় আপনাদের না বললেই নয়, আমি একটি চ্যানেলে দেখলাম ওনাদের 2টি পেজ রয়েছে। একটি পেজে 15,000 ফলোয়ার আর একটি পেজে 16,000 ফলোয়ার, এই মোট 31,000 ফলোয়ারে ওনার 2টি পেজ রয়েছেন। উনি ময়মনসিংহের কোনো একটি প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষক। তো উনি বললেন যে যাদের কারিগরি সনদ রয়েছে তারা জেনারেলেও এমপিওভুক্ত হতে পারবে এবং যাদের জেনারেল সনদ নিয়ে কারিগরিতে ভুলে আবেদন করেছেন তারাও এমপিওভুক্ত হতে পারেন। আমি বলি, ভাই গাঁজা কি একটু কম খান না গাঁজা একটু বেশি খান? যদি গাঁজা বেশি খান তাহলে শিক্ষকতা পেশা ছেড়ে দিন, কিন্তু গাঁজা কম খেলে বাদ দেন, বাদ দিয়ে সঠিক কথাটা বলেন। ভিউ পাওয়ার আশায় কখনো চ্যানেল পরিচালিত করলে ওই চ্যানেলগুলো একটি সময় ডাস্টবিনের মতো পরিগণিত হয়। আপনাকে দেখতে হবে প্রথম গণবিজ্ঞপ্তির জন্য আলাদা নিয়ম, দ্বিতীয় গণবিজ্ঞপ্তি আলাদা, তৃতীয় গণবিজ্ঞপ্তি আলাদা, চতুর্থ গণবিজ্ঞপ্তি আলাদা, ঠিক এরকম পঞ্চম গণবিজ্ঞপ্তিটাও আলাদা। এখন কিছু কিছু নিয়ম 1 থেকে 5তম সকল গণবিজ্ঞপ্তিতে একই ধরনের। যেমন আমি আপনাদের বলি যে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় একটি সংযুক্ত প্রতিষ্ঠান নাটোরের, এর ভি হলো 8401521303। এমন একজন মহিলা, উনি সামাজিক বিজ্ঞানে জেনারেল সনদধারী, নাম হলো মোসাম্মদ রাশিদা খাতুন। সামাজিক বিজ্ঞানে উনি 4th গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। তো উনি যখন প্রতিষ্ঠানে আবেদন করেন, আবেদনের সব কিছু ঠিক রয়েছিল। তার যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে প্রতিষ্ঠান পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার 9ম 10ম শ্রেণীর ভোকেশনাল শাখায় উনি কী করেছিলেন, সামাজিক বিজ্ঞানে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তো সেখানে ওনার যে এমপি হয় নাই, তার ভিতরে লেখা ছিল যে মন্তব্যে লেখা ছিল যে কাম্য শিক্ষাগত যোগ্যতা এবং নিবন্ধন সনদে কারিগরি সনদ উল্লেখ নাই। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আপনি যদি সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি অর্থাৎ এসএসসি ভোকেশনাল 9ম 10ম শ্রেণী শাখা এবং বিএম ভোকেশনাল শাখায় হন, তাহলে অবশ্যই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে ভোকেশনাল লেখা সার্টিফিকেট অবশ্যই লাগবে। এছাড়া আপনি 1 কোটি টাকা দিলে আপনার এমপিওভুক্ত হবে না, হবে না। তো সেক্ষেত্রে তার বলা ছিল কাম্য শিক্ষাগত যোগ্যতা এবং কারিগরি সনদ উল্লেখ নেই তার সনদে, সে কারণে তাকে এমপিও দেয়নি। এরকমভাবে আরও 8টা থেকে 9টা আমি কালেক্ট করে রেখেছি, তার একটি আপনাকে দেখিয়ে দিলাম। যদি আপনাদের বিশ্বাস না হয় নাটোর এই প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন, যাদের নাটোর জেলা থেকে আমাদের এই ভিডিও দেখছেন। পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রতিষ্ঠানে রাশিদা খাতুন নামের একজন সহকারী
শিক্ষক সামাজিক বিজ্ঞানে কাম্য শিক্ষাগত যোগ্যতা এবং কারিগরি সনদ উল্লেখ না থাকার কারণে উনি কারিগরি শাখায় এমপিওভুক্ত হতে পারেনি। মূলত হলো ওনার সনদটি হলো সামাজিক বিজ্ঞান মাউসি কিংবা মাদ্রাসা শাখাভুক্ত একটি সনদ। তাহলে আপনি যে বললেন এই যে কারিগরিতেও যারা রয়েছেন যারা যোগদানের পরে আপনার এমপিও না পাবে দায়টা কি আপনি নেবেন? তাই আমি সবসময় বলি আমাকে দেওয়া হয়েছে ব্লক। আমি একটি মন্তব্য করেছিলাম, আমাকে ওই পেজ থেকে দিছে ব্লক, অথচ আমি তাদের কোনো ভিডিও দেখি না, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে জানে না কারিগরি সম্বন্ধে একটি বলে দিলাম। মানে আমি বিশ্বাস কিছু আমার 15,000 ভিউয়ার্স রয়েছে, আমি একটা কিছু বলে দিলাম, আমি সবার উপরে থাকলাম। কিন্তু আপনি কতটুকু শিক্ষাগত যোগ্যতা এই যে আপনার যে হবু শিক্ষক রয়েছে তাদের যে ক্ষতি করলেন, এই বিষয়টি আপনাকে কে পরবর্তীতে পূরণ করে দিবে? কে? প্রতিষ্ঠানের জিও নাই, জিও ছাড়া যে এমপিও হয় না, এই বিষয়টি আমি ছাড়াই যে এর আগে পর্যন্ত অনেক টিচার রয়েছে ইনি কি বলতে পারছে? অনেক প্রতিষ্ঠানে ব্লগ পোস্ট অর্থাৎ ওই পোস্টটি হাইড করে রাখা হয়েছে, দেখা যায় না, কী কারণে দেখা যায় না এই বিষয়গুলো বলতে পারে নাই। তারপরে কি বলা হয় যে এমপিও ভুক্তিতে কী কী কাগজ লাগে, সব বিষয়ে একটি লিমিট রয়েছে, লিমিট অতিক্রম করা কোনো মতেই ঠিক না। তো সেই হিসেবে আপনি কারো পরামর্শ নেবেন না, যারে তারে আপনার বিরুদ্ধে হলে আপনি ব্লক করে দেবেন, ভালো কথা, ব্লক করা ভালো, কিন্তু এই বিষয়গুলো সর্বদাই খেয়াল রাখবেন। আমার চ্যানেলে যদি এই ধরনের কোনো ভুল থাকে আমি ওই ভিডিও ডিলিট করে দেবো, সোজা কথা, ভুল নাই এরকম না, ভুল থাকলে আমি ডিলিট করে দেবো। হ্যাঁ আমি বুঝছি, কিন্তু আপনাকে ধরানোর পরও আপনি আমারই ডিলিট করলেন, পোস্ট ডিলিট করলেন না, এটা এক ধরনের শিষ্টাচার বহির্ভূত কাজ রয়েছে। তো যাই হোক, আজকের যে আলোচ্য বিষয়ের ভিতরে আপনার কাম্য শিক্ষাগত যোগ্যতার মধ্যে একটি বলে দেই যে যারা মাদ্রাসায় চাকরি করবেন তাদের যদি 6 to 10-এ সব মিলিয়ে 250 জন স্টুডেন্ট থাকে এবং 6 to 10-এ নাম হস্তে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাদের এমপিও ভুক্তিতে কোনো ধরনের সমস্যা হবে না। কারিগরিতে প্রতি ট্রেডে 15 জন করে স্টুডেন্ট যদি থাকে এবং শতকরা 40% যদি পাস থাকে তাহলে আশা করা যায় আপনার এমপিও ভুক্তিতে কোনো সমস্যা হবে না। মাধ্যমিকেও ওই রকমই প্রায় 250 থেকে 300 যদি 6 to 10 থাকে এবং শতকরা 30, 35 বা 40% পাস থাকে তাহলে আর এমপিওভুক্ত হতে আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যোগদানের পরেও কিছু কিছু কারণে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। যেমন আপনার প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নেই, অর্থাৎ ম্যানেজিং কমিটির সময় চলে গেছে, সেখানে অ্যাডহক কমিটি নিয়োগ রয়েছে, অ্যাডহক কমিটিও আপনাকে ওইভাবে স্বাক্ষর সিগনেচার দিচ্ছে না, আপনাকে ওয়েট করাচ্ছে। এ কারণে অনেক সময় আছে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। প্রতিষ্ঠানে 5টি পদ দেওয়া রয়েছে, পদের ভিতরে 3টি পদ পুরুষ কোটায় রয়েছে, 2টি পদ মহিলা কোটায় রয়েছে। মহিলা কেউই যোগদান করে নাই, আপনি সহযোগদান করেছেন। মহিলা কোটায় যে একটি প্রাপ্যতা রয়েছে, প্রাপ্যতা অনুযায়ী আপনার দেখা যায় যে প্রাপ্যতা অনুযায়ী মহিলা কোটা পূরণ হয় না, তবে সেক্ষেত্রে আপনি কিন্তু এমপিওভুক্ত হতে পারবেন না। না না তার মানে মহিলা অবশ্যই আসতে হবে, না আসলে পরে কিন্তু আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। পৌরসভা এবং সিটি কর্পোরেশনের অধীনস্থ যে সকল প্রতিষ্ঠানে 30% নারী কোঠা রয়েছে, এই সকল নারী কোঠায় যদি কোনো কারণে ভুলক্রমেও যদি সেটা পুরুষ এবং মহিলা দেওয়া রইল, আসলে ওইটা ফিমেল কোঠা দেওয়া উচিত ছিল কিন্তু দেয় নাই, সেক্ষেত্রে বা ভুল করে চলে গেছে, সেক্ষেত্রে যদি আপনি ওই প্রতিষ্ঠানে যোগদান করেন তাহলেও আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। আরেকটি বিষয় আমি আপনাদের বলে দিই, সেটি হলো যে প্রতিষ্ঠানে মাউসি শাখাভুক্ত যেসব প্রতিষ্ঠানে যদি আপনি কারিগরি সনদ নিয়ে ঢুকেন তাহলে কখনো এমপিওভুক্ত হতে পারবেন না। আবার কারিগরি সনদ নিয়ে যদি জেনারেল সনদ নিয়ে যদি কারিগরি ঢুকেন তাহলে এমপিওভুক্ত হতে পারবেন না। আবার আপনার সনদে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি শুধু লেখা রয়েছে, মাদ্রাসা লেখা নাই, কিন্তু আপনি মাদ্রাসায় আবেদন করেছেন তাহলেও আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। আপনি ডিটিই দেখে আবেদন করেছেন, প্রতিষ্ঠানটি পদ ডিটি দিয়েছে কিন্তু প্রতিষ্ঠানের পদটি হলো জেনারেল পদ, তারপরে যে দেখলেন যে পদটি জেনারেল মানে মাউসিভুক্ত প্রতিষ্ঠানের পদ, সংযুক্ত অংশের পদ না, তবে সেক্ষেত্রেও আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। আরেকটি বিষয় হলো যে যদি আপনি দেখেন যে ওই পদে পূর্ববর্তী কোনো মামলা রয়েছে, মানে আপনি প্রতিষ্ঠানে গিয়ে দেখলেন যে পদে মামলা রয়েছে, তাহলেও আপনি যোগদান করে এমপিওভুক্ত হতে পারবেন না। আরেকটি বিষয় হলো আপনি প্রতিষ্ঠানে যোগদান করলেন, যোগদান করার পরে দেখলেন যে প্রধান শিক্ষক অনুপস্থিত রয়েছে, অর্থাৎ প্রধান শিক্ষকের পরিবর্তে ভারপ্রাপ্ত কেউ দায়িত্ব গ্রহণ করেনি। যে পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব ভারপ্রাপ্ত কেউ গ্রহণ না করবে সে পর্যন্ত আপনি এমপিওভুক্ত হতে পারবেন না।
আরেকটি বিষয় রইল যে গত 3 বছরের কারিগরি সহ জেনারেল বা মাদ্রাসার যে যদি কোনো একটি প্রতিষ্ঠানে 0% পাস থাকে, মানে একেবারে 0% পাস, তাহলে সেক্ষেত্রেও আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। বা গত বছর 0% পাস, এবছর 100% পাস যদি এরকম থাকে তাহলে চলবে, কিন্তু আপনি যে বছর যাবেন সেই বছর যদি 0% পাস থাকে তাহলে এমপিওভুক্ত হতে পারবেন না। প্রতিষ্ঠানের নামে যদি কোনো ধরনের মামলা থাকে বা আপনার নামে যদি কোনো ধরনের মামলা থাকে এবং সেটা যদি ফৌজদারি মামলা হিসেবে অভিযুক্ত হয় এবং সাজাপ্রাপ্ত হন, তাহলে আপনি তথ্য গোপন করেও এমপিওভুক্ত হতে পারবেন না, এবং কি এমপিওভুক্ত হলেও পরবর্তীতে আপনি এমপিওভুক্ত বাতিল বলে গণ্য হবে। তো যাই হোক, এই ধরনের আরও কিছু কারণ রয়েছে। এই সকল কারণে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যোগদানের পরেও এমপিও হতে পারবে না। তবে একটি বিষয় আমি আপনাদের বলে দিই, যদি আপনার এসএসসি সনদ, এইচএসসি সনদ, অনার্স পাস সনদ, শিক্ষক নিবন্ধন সনদ এবং আপনার স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা, ভোটার আইডি কার্ড এবং বাবা মার নাম সকল কিছু যদি ঠিক থাকে এবং কি আপনার সনদ অনুযায়ী যদি ঠিক থাকে, কাম্য শিক্ষার্থী যদি ঠিক থাকে, তাহলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন। এর কোনো একটি ব্যত্যয় ঘটিলেই আপনি এমপিওভুক্তি হতে পারবেন না। বিশেষ করে আমি একটি বলে দিই, মাওসিভুক্ত প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোতে যদি কাম্য শিক্ষার্থী না থাকে এবং আপনার বাবা এবং মায়ের ভোটার আইডি কার্ড জনিত সমস্যার কারণে, যেমন আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে কোনো ম্যাচিং নেই, এখানে আনোয়ার আছে, আপনার বাবার নাম সার্টিফিকেট আছে আনোয়ার, ওইখানে দিয়ে দিলে অন্য একটি নাম রয়েছে জালাল উদ্দিন নাম রয়েছে, অর্থাৎ নাম কিন্তু দুই রকম। এই ধরনের যদি নাম হুবহু অন্যটা হয়ে যায়, আলীর জায়গায় হুসেন, হুসেনের জায়গায় আলী, এই ধরনের নাম যদি হয়ে যায় সেগুলো খেলেও রিজেক্ট খাবেন, সেগুলো ক্ষেত্রেও রিজেক্ট খাবেন। আর এগুলোর কারণে অনেক সময় এমপিওভুক্ত হয় না। আরেকটি বিষয় মনে রাখবেন যে এমপিওভুক্তর সময় সবসময় মাওসিভুক্ত প্রতিষ্ঠানে 1 তারিখে আবেদন করার চেষ্টা করবেন, এবং যদি মাদ্রাসায় যারা রয়েছেন তারাও 1 তারিখে আবেদন করার চেষ্টা করবেন। মাদ্রাসা 1 থেকে 5 তারিখ অনলাইন আবেদন করতে হয় এবং মাওসিভুক্ত প্রতিষ্ঠানে 1 থেকে 8 তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হয়। তবে সবাই প্রথম দিকে আবেদন করবেন, কারণ প্রথম দিকে আবেদন করলে আপনার ইন্ডেক্স সবার প্রথমে পড়বে। কারণ সবাইকে কিন্তু একটি মাসে এমপিওভুক্ত দেবে না, ধাপে ধাপে এমপিওভুক্তি করা হয়। তো মাওসিদের দেরিতে এমপিওভুক্ত হলেও বকেয়া পাওয়া যায়। অন্যান্য স্থানে মাদ্রাসা এবং কারিগরি অধিদপ্তর অধীনে এখনও পর্যন্ত আপনার বকেয়া পাওয়ার কোনো ধরনের সুযোগ তৈরি হয়নি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, এবং আমি যে কারণগুলো বললাম সেই কারণগুলো উদ্ঘাটন করার চেষ্টা করবেন, এবং এই কারণগুলো যেন আপনাদের কপালে না আসে সেই সকল প্রতিষ্ঠানে, সেজন্য স্রষ্টার কাছে আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল, এবং আপনারা ভালো একটি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে নির্ভেজালভাবে অতি তাড়াতাড়ি এমপিওভুক্ত হন, এই দোয়াই রইল আমাদের এই জব টিচার্স টিভির পক্ষ থেকে। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।